আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের আরিফ ভাই অনেক ভালো আছি। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভূত আড্ডার 156তম এপিসোড। আশা করি সকলে ভূত আড্ডাকে অনেক বেশি এনজয় করছেন। লিসেনার্স, আজ কিন্তু মঙ্গলবার, আর তাই আজ আপনাদের জন্য আমাদের সবচেয়ে পপুলার এবং হিটেস্ট স্টোরি টেলার মোকশেদ হাসান ভাই একটি কালেক্টেড ঘটনা নিয়ে হাজির হয়েছেন। ঘটনাটির নাম প্রেত প্রণয়িনী। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে। ঘটনায় যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি, সকলে কানে ইয়ারফোন লাগিয়ে নিন যাতে ভয়ের জগতে প্রবেশ করতে সহজ হয়। চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। প্রেত প্রণয়িনী। সে আজ অনেক কাল আগের কথা। তখন বাংলার পল্লী অঞ্চল সমৃদ্ধিশালী ছিল এবং শহর অঞ্চলের মতো এত উন্নতি হয়নি। গ্রামের ক্ষেত পুকুরিনী মানুষের অন্ন বস্ত্রের সংস্থান করত। বাঙালিকে পাগল হয়ে চাকরির জন্য শহরে ছুটে যেতে হতো না। পরিবারগুলো একান্নবর্তী ছিল। পরিবারের পুরুষরা রুজি রোজগারের জন্য কখনো কখনো বাইরে কাজ করলেও পরিবারের সদস্যরা গ্রামেই থাকতেন। গ্রামের আশপাশ নির্জন থাকাতে লোকের মন ডাকাত ও ভূত প্রেতের ভয়ে আচ্ছন্ন থাকত। সেই সময় আমাদের যশোর জেলার অন্তর্গত কল্যাণপুর নামক এক বর্ধিষ্ণু গ্রামে জমিদার দেবেন্দ্রনাথ ঘোষ আর তার পরিবারবর্গ সমেত বিশাল এক চকমিলান বাড়িতে বসবাস করতেন। বাইরের মহলে ছিল জমিদারের বৈঠকখানা, নায়েব গোমস্তাদের থাকবার ঘর আর অতিথিদের থাকবার ঘর। তাছাড়া অন্যদিকে দাসদাসীদেরও ঘর ছিল। উপরের দোতলায় জমিদার দেবেন্দ্রনাথ তার পরিবারবর্গ সমেত বাস করতেন। কল্যাণপুর থেকে 10 মাইল উত্তরে উষ্ণা গ্রামে তার জমিদারি ছিল। সেখানে তার নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল। তার একটিমাত্র পুত্র নরেন বা নরু সেই বছর এন্ট্রান্স দেবে। টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হলে নরেন তার বাবাকে বলল, বাবা, আমাদের বাড়িতে মাত্র 2টি ঘর, আমার পড়াশোনার খুবই অসুবিধে হয়। ইউনিভার্সিটি পরীক্ষার আগে অন্য কোনো জায়গায় থেকে পড়াশোনা করতে পারি তাহলে আমি পাশ করার সম্বন্ধে নিশ্চিত হতে পারি। রামচন্দ্র পাল ছেলের অনুরোধ ফেলতে পারলেন না। তিনি তার সমস্যাটা বুঝলেন, কিন্তু সেই গ্রামে এমন কোনো বাড়িঘর ছিল না যেখানে নরেন গিয়ে থাকতে পারে। তার হঠাৎ জমিদার দেবেন্দ্রনাথের কথা মনে পড়ল। তিনি ভাবলেন জমিদার বাবু নিশ্চয়ই তার ছেলের থাকার ব্যবস্থা করে দেবেন। তবে তিনি নরেনকে সাবধান করতে গিয়ে বললেন, দেখ নরো, জমিদার বাড়িতে তার পরিবারবর্গের মেয়েরা আছেন, তারা হয়তো তোমার সঙ্গে কথা বলবেন। তুমি খুব সাবধানে তাদের সাথে কথা বলবে। তোমার 18 বছর বয়স হয়েছে, তোমায় বেশি কিছু বলাই বাহুল্য। দেখো, কোনো নিন্দে যেন আমার কানে না আসে। নরেন বাবাকে আশ্বস্ত করে বলল, তুমি নিশ্চিন্তে থাকো বাবা, মনিব বাড়ির মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি। জমিদার দেবেন্দ্রনাথ তার অতিথি নিবাসের একটা ঘর নরেনের জন্য খুলে দিলেন। এখানেই নরেন আগামী 2 মাস পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। নরেন যে ঘরটা পেল তার সামনেই রক, তারপরই উঠোন, আর উঠোনের অপর দিকে অন্দরমহলে যাবার রক। যেখান থেকে অন্দরের উঠোনে যাবার সিঁড়িপথটি আরম্ভ হয়েছে
নরেন অন্দরে গিয়েই খাওয়া দাওয়া করত আর নিজের ভালো ব্যবহারের জন্য খুব শীঘ্রই জমিদার গিন্নি ও তার কন্যাদের স্নেহ ভালোবাসা আকর্ষণ করে নিল। নরেন প্রত্যাহ্য রাতে ঘুমোবার আগে আরও 2 ঘন্টা পড়াশোনা করে নিয়ে রাত 12টা বাজলে বাইরের রকে এসে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ত। এইভাবে দিন যায়। রাত 12টা বাজতে বাইরের রকে হাত মুখ ধুতে এসেছে। তখন দেখে অন্দরমহলে যাবার রকের দিকে একটা 19-20 সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে। তার ওই দিকে তাকিয়ে আছে মেয়েটি। নরেন ভাবল জমিদার বাড়িরই কোনো মেয়ে, তাই সে তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। পরদিন রাতে নরেন পড়ছে আর ভাবছে কে ওই মেয়েটি, অত রাতে রকে দাঁড়িয়ে কি করছিল। জমিদার বাড়িতে বা অন্য কোথাও দেখেছি বললে তো মনে পড়ে না। সেদিনেও রাতে নরেন রাত 12টায় বাইরে এসে মেয়েটিকে একই জায়গায় দেখতে পেল। নরেন লজ্জা পেল, কিন্তু অদম্য কৌতূহলবশত মেয়েটির দিকে চেয়ে রইল। মেয়েটিও নরেনের দিকে চেয়ে রইল। তারপর এক সময় মেয়েটি ধীরে ধীরে নরেনের দিকে এগিয়ে আসতে লাগলো। ক্রমে সে উঠোন পার হয়ে নেমে ধীরে ধীরে নরেনের দিকে এগুতে লাগলো। নরেন আর অপেক্ষা করল না, তার বুক ধড়ফড় করতে লাগলো। সে তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা দিল। নরেনের সে রাতে ভালো ঘুম হলো না। পরদিন সারাটা দিন উচাটন হয়ে রইল। কে ওই মেয়েটি? এত রাতে আমার ঘরের দিকে আসছিলই বা কেন? ও কি ভালো মেয়ে নয়? অথচ মুখ দেখে তো কিছু বোঝার উপায় নেই। মুখে কেমন সরল ভাব, যেন কিছু বলবে। দেখি আজও যদি আসে তো পরিচয় নেবার চেষ্টা করব। নরেন সেদিন একটুও পড়ায় মন বসাতে পারল না। রাত 12টা বাজে। নরেন ঘরের বাইরে এসে দেখল মেয়েটি আজ রক থেকে নেমে উঠোনের মাঝে দাঁড়িয়ে আছে। নরেনকে দেখেই মেয়েটি তার কাছে অগ্রসর হয়ে এসে মিষ্টি স্বরে বলল, আজ কদিন হলো তোমায় দেখছি, তোমায় আমার খুব ভালো লেগেছে, তাই একটু আলাপ করতে এলাম। মেয়েটির চোখে কি ছিল কে জানে, নরেন তাকে ফেরাতে পারল না। সে কেমন মন্ত্রমুগ্ধের মতো বা মোহগ্রস্তের মতো হয়ে পড়ল। মন আর দেহ যেন আর সবশে রইল না। সে মেয়েটির সঙ্গে নিজের ঘরে প্রবেশ করল। তারপর বলল, তুমি কে? মেয়েটি বলল, আমি মালতী। তুমি আমায় চেনো না? তোমায় আমার ভালো লেগেছে, তাই বন্ধুত্ব করতে এলাম। রাগ করনি তো? নরেন বলল, আচ্ছা তুমি এত রাতে আসো কেন? মেয়েটি একটি রহস্যের হাসি হেসে বলল, ঠিক রাত 12টার সময় আমার আসার সময় হয়। অন্য সময় আমি চেষ্টা করলেও আসতে পারি না। এসব একদিন তুমি বুঝতে পারবে। আমি রোজ রাত 12টায় আসব, আর 2টোয় চলে যাব। তোমার কোনো ভয় নেই। আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেও না তুমি। আমি তোমার বন্ধু। এই কি যথেষ্ট পরিচয় নয়? নরেন তখন স্বাভাবিক অবস্থায় ছিল না। তা না হলে সে নিশ্চয়ই মেয়েটির পরিচয় নেবার জন্য পীড়াপিড়ি করত। কিন্তু সে তা করল না। সে মেয়েটির সাথে গল্প করতে লাগলো। তার একবার মোহগ্রস্ত মনে হলো না যে এটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিতা মেয়ে ঠিক রাত 12টায় আসে
1 মিনিটও আগে কি পরে আসতে পারে না? এর মানে কি? তার আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কথা নরেনের মনে একবারও উদয় হলো না। সে শুধু তার সাথে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত 2টো বাজতেই মেয়েটি উঠে বলল, আজ যাই, কাল ঠিক 12টায় আসব। বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন প্রায় সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বের হয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠোন খা, কোথাও জনমনুষ্যের চিহ্নও নেই। পরদিন আবার ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হলো। পড়া সেরে বাইরে যেতেই নরেন দরজার কাছে মালতীকে দেখতে পেল। তারপর দুজনে ঘরে এসে গল্পগুজব করতে লাগলো। এই রূপে দিন কাটছে। নরেনের লেখাপড়া চুলোয় গেছে। সে সারাক্ষণ মালতীর কথা ভেবে উদ্গ্রীব হয়ে থাকে। কখন রাত 12টা বাজবে এমনিই তার আকর্ষণ। মালতীর সঙ্গ উন্মাদকর এবং রাত 12টা থেকে 2টো পর্যন্ত এই 2 ঘন্টা যেন সুখ স্বপ্নের মধ্যে দিয়ে কেটে যায়। নরেনের প্রায় মনে হয় মেয়েটি আসলে কে, কোথায় থাকে, কার মেয়ে, কেন রাত ঠিক 12টায় এসে 2টোয় যায়। সে কিচ্ছু বুঝতে পারে না। তাকে জিজ্ঞাসা করলে মালতী কেবল হাসে আর বলে, আমার পরিচয় নিয়ে কি হবে? কেন, আমায় কি পছন্দ করো না? তুমি প্রায় জিজ্ঞেস করো কেন আমি রাত 12টায় এসে 2টোয় চলে যাই। তার কারণটা বলি শোনো। কেবল এই রাত 12টা থেকে 2টো পর্যন্ত যেক্ষণ, শুধু সেই সময়টাতেই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতাও নেই যে রাত 12টার আগে আসি বা রাত 2টোর পরেও থাকি। নরেন এসব শোনে আর মনে কেমন একটা সন্দেহের উদয় হয়। একবার এও মনে হয়, এ কি তবে মানুষ নয়? আরও একটা সে জিনিস লক্ষ্য করে, মালতী চলে যাবার পর তার দেহ মনে একটা গভীর অবসাদ আসে। সে মরার মতো ঘুমিয়ে পড়ে আর পরদিন উঠতে অনেক বেলা হয়ে যায়। সে আরও লক্ষ্য করল তার শরীর দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। ক্রমে সে বুঝতে পারল যে মালতীর সঙ্গ তার পক্ষে মঙ্গলজনক নয়। কিন্তু কি করা যায়? কি করে এর হাত থেকে উদ্ধার পাবে? এইভাবে আর কদিন চললে যে তার শরীর একেবারেই ভেঙে পড়বে। নরেন উপায় ঠাউরাতে লাগলো কিভাবে মালতীর আশা বন্ধ করা যায়। সে ভাবল, মালতী যখন বলেছে যে রাত 12টার আগে আসতে পারে না, তখন তার আগেই কেননা সে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। সে দরজা বন্ধ দেখে চলে যাবে। সেদিন রাত্রে নরেন রাত 11টায় দরজা বন্ধ করে শুয়ে পড়ল। সে ঘুমোবার চেষ্টা করল, কিন্তু ঘুম এলো না। যখন জমিদার বাড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল, তখন নরেনের ঘরের ভেতরে একটা খসখস শব্দ হলো। তাতে চোখ মেলে নরেন দেখল ঘরের ভেতর মালতী দাঁড়িয়ে আছে। নরেন এই ব্যাপারটায় হতভম্ব হয়ে গেলেও আবার মোহবিষ্ট হয়ে পড়ল আর তাকে সাদর সম্ভাষণ করল। মালতী হাসি মুখে বললে, আজ যে দরজা বন্ধ করে রেখেছিলে? নরেন বলল, শরীরটা আজ একটু ভালো নেই, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তুমি বন্ধ দরজার মধ্য দিয়ে ঢুকলে কি করে? মালতী হাসতে হাসতে বলল, আমি একটা ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরে ঢোকা যায় সেটা তোমায় একদিন আমি বুঝিয়ে দেব। সে রাতে মালতী চলে গেলে নরেন এক লহমাও ঘুমোতে পারল না। এতদিন যেটা সে মনে মনে সন্দেহ করেছিল, এবার সেই ধারণা তার বদ্ধমূল হলো।
মালতী যে মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক, এই ব্যাপারে নিঃসংশয় হলো সে। আতঙ্কে তার সারা দেহ শিথিল হয়ে এলো এবং বুকের ভেতর কেমন করতে লাগলো। তার মনে হলো আত্মা তো অশরীরী, সেই স্থূল দেহ ধারণ করে কি করে। ক্রমে নরেনের মনে পড়ল মালতী বারবার বলেছে রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে ক্ষণ, শুধু সেই সময়টুকুতেই সে তার কাছে আসতে পারে। নরেনের মনে হলো হয়তো এই সময়টুকুর জন্যই মালতী স্থূল দেহ ধারণ করতে পারে। নরেনের এই সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, তাই সে তখন সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে না পারলেও এটা বুঝলো এভাবে আর কিছুদিন চললে পরীক্ষা পাশ করা তো দূরের কথা থাক, তার প্রাণ সংশয় হবে। এর 2-4 দিনের ভেতরেই নরেন কঙ্কালসার হয়ে পড়ল। ভয় ও প্রেতসঙ্গ তার শরীর ও মনকে দগ্ধ করে দিল। দিনরাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাত্রে ওই 2 ঘন্টা সে ভুলে থাকে। এমনকি মালতীর আকর্ষণ তার এমনি নরেনের মোহ। জমিদার বাড়ির সকলের নজরে পড়ল নরেন কেমন শুকিয়ে যাচ্ছে। একদিন জমিদার গৃহিণী অনুযোগ করলেন যে নরেন যেন রাত জেগে বেশি পড়াশোনা না করে, তার পুষ্টিকর খাবারের ব্যবস্থা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তখন গৃহিণী একদিন জমিদার বাবুকে নরেনের শারীরিক অবস্থার কথা জানালেন। দেবেন্দ্রনাথ বাবু তখন নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটায় লুকোতে চেষ্টা করল, কিন্তু জমিদার বাবুর প্রশ্নবাণে জর্জরিত হয়ে শেষটা সে মেয়েটির কথা বলে ফেলল। একজন ভদ্রলোকের মেয়ে রোজ রাত্রে ঘরে আসে শুনে দেবেন্দ্রনাথ বাবু চমকে উঠলেন ও নানাভাবে মেয়েটির পরিচয় জানতে চাইলেন। নরেন বলল, আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো পরিচয় দেয়নি। জমিদার বললেন, তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? নরেন বলে, আমি ডাকি না, সে আপনা আপনি আসে। জমিদার বললেন, তুমি দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো যে রাত 12টার আগে মেয়েটি আসতে পারে না, তুমি তার আগেই দরজা বন্ধ করে শুয়ে পড়ো না কেন? নরেন তখন বলে, আমি দরজা বন্ধ করে দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে আসে। জমিদার এবার অবিশ্বাসের হাসি হাসলেন, বললেন, কি গাঁজাখুরি কথা বলছো? দরজা বন্ধ থাকলে সে আসবে কি করে? নরেন বলে, তা আমি জানি না, বোধহয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে খালি হাসে আর বলে একদিন বুঝতে পারবে। নরেনের কথা শুনে দেবেন্দ্রনাথ বাবু বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি জানতেন নরেন সত্যবাদী ও সৎ, বিশেষ করে তার সামনে সে কখনোই মিথ্যা বলবে না। তিনি নরেনকে বললেন, তুমি আমায় এই ব্যাপারটা দেখাতে পারো? নরেন বলল, নিশ্চয়ই পারি। আপনি রাত 12টার কিছু আগে থাকতে আমার পাশের ঘরে লুকিয়ে থাকলেই সব দেখতে শুনতে পাবেন। দেবেন্দ্রনাথ বাবু তখনই নরেনের ঘরে চলে গেলেন ও দরজা জানালা সব পরীক্ষা করে বুঝলেন যে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে সে ঘরে আসা অসম্ভব। এই ঘরের পাশেই একটা ছোট্ট ঘর ছিল, আর 2 ঘরের মধ্যে একটা ছোট জানালাও ছিল। দেবেন্দ্রনাথ বাবু পরিকল্পনা অনুযায়ী রাত 12টার কিছু আগে সেই ছোট ঘরটায় গিয়ে বাতি নিভিয়ে লুকিয়ে রইলেন আর নরেনের ঘরের ওপর দৃষ্টি রাখলেন। দেবেন্দ্রনাথ বাবু এইভাবে চেয়ে আছেন আর নরেনের ঘরে আলো জ্বলছে। নরেন আজও দরজা বন্ধ করে শুয়েছে। ঠিক রাত 12টার সময় তার চোখে কেমন ধাঁধা লাগলো।
মুহূর্তের জন্য চোখ বুজে ফেলে পরক্ষণেই চেয়ে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভেতরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হলো তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে লাগলো তখন তিনি চুপিসারে ঘর থেকে বেরিয়ে গেলেন। মালতী যে প্রেতিনী সে বিষয়ে তার কোনো সন্দেহ রইল না। পরদিনেই তিনি নরেনের বাবাকে জরুরি পত্র লিখে ঘোড়সওয়ার দিয়ে পাঠালেন। সেই পত্রে তিনি লিখলেন, তুমি এখনই এসে তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও, নইলে তার প্রাণ সংশয়। ওদিকে নরেনকেও ডেকে বললেন, তোমার বাবাকে আনতে লোক গেছে, তিনি ফিরলেই যেন তুমি ওনার সাথে চলে যাও। নরেনও রাজি হয়ে গেল। সেদিনই নরেনের বাবা রামবাবু এসে পড়লেন। সব দেখে শুনে তিনি ভয়ে দুঃখে পাগলের মতো হয়ে গেলেন। দেবেন্দ্রনাথ বাবু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শুধু নিয়ে গেলে হবে না, ওকে একটা ভালো ওঝাও দেখাও। ওকে পেতনিটা যেভাবে পেয়েছে তাতে ওকে ছাড়ান খুব শক্ত। রামবাবু সেদিনই নরকে নিয়ে উষাগ্রামে ফিরে গেলেন। নরেনের মাও সব দেখে শুনে কেঁদে সারা। তিনিও বললেন, পরীক্ষা মাথায় থাক, ছেলের প্রাণ বাঁচান আগে দরকার। নরেনও মা বাবার কাছে এসে হাঁপ ছাড়ল। ভাবল, যাক পেতনিটা হয়তো এখানে আর আসতে পারবে না। সে খেয়ে দিয়ে রাতে নিজের ঘরে শুতে গেল, কিন্তু ঘুম আর আসছে না তার। ক্রমেই রাত হচ্ছে আর নরেনের কেমন আশঙ্কা হচ্ছে, পেতনিটা আবার এখানেও আসবে না তো। এইভাবে রাত 12টা বাজল। রাত 12টা বাজতেই নরেন দেখল ঘরের ভেতরে মালতী দাঁড়িয়ে আছে। নরেন অবাক হলো, ভয় পেল, কিন্তু সে আগের মতো মোহবিষ্ট হয়ে সাদর সম্ভাষণ করল। মালতী বলল, তুমি যে এখানে চলে এলে, তুমি কি ভাবছ? নরেন বলল, ভাবছি তুমি এখানে কি করে এলে। আমার শরীর খারাপ বলে বাবা আমায় এখানে নিয়ে এসেছেন। মালতী বলল, তুমি সত্যিই বলছো? তোমায় আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা হচ্ছে না তো? সে কিন্তু কেউ পারবে না। তা কেউ যতই চেষ্টা করুক না কেন, তুমি কি এতদিনেও বুঝতে পারোনি আমি কে? তোমায় আমার খুব ভালো লাগে। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তুমি যতদিন বেঁচে থাকবে আমি ততদিন এইভাবে আসব। তোমার মৃত্যুর পর চিরকাল আমরা একসঙ্গে থাকব। মালতীর এই কথায় নরেনের বুক কেঁপে উঠল। যদিও সে জানতো মালতী মানুষ নয়, কিন্তু এমন খোলাখুলিভাবে কথা কখনো হয়নি। যখন মালতী বলল, কেউ তোমায় আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। সে যদিও অন্য দিনের মতো হাসি খুশির ভান করল, কিন্তু ক্ষণে ক্ষণে তার মুখ শুকিয়ে উঠতে লাগলো। 2টো বাজলে মালতী চলে গেল। নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার মা বাবার শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। তারা তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সব শুনে পাগলের মতো হাহাকার করে কাঁদতে লাগলেন। সে রাতে কেউ আর ঘুমাতে পারল না। পরদিন রামবাবু প্রতিবেশীদের ডেকে সব কথা বললেন। তারাও বললেন, যত শীঘ্রই সম্ভব একজন ভালো ওঝাকে ডাকা হোক, আর যতদিন ওঝা না আসে ততদিন নরেন তার মা বাবার মাঝখানে শোবে। একজন এই সংবাদ দিল যে 7 ক্রোশ দূরে একজন সত্যিকার ভালো ওঝা থাকে। তার ভূতপ্রেত সম্বন্ধে গভীর জ্ঞান, আর সে অনেক দরকারি শিকড় বাকড়ের সন্ধান রাখে। সেদিনই ওঝাকে আনতে লোক পাঠানো হলো, আর তাকে বলে দেওয়া হলো যাতে পরদিনই সে ওঝাকে নিয়ে আসে। ওঝা যা চাইবে তাকে তাই দেওয়া হবে, এই কথাও তাকে বলে দেওয়া হলো।
সেদিন রাত্রে নরেন বাবা মার মাঝখানে শুল। তিনজনই পাশাপাশি জেগে শুয়ে আছেন। আতঙ্কে দুশ্চিন্তায় কেউ ঘুমোতে পারছেন না। এইভাবে রাত 12টা বাজল। নরেন চোখ বুজে শুয়েছিল। হঠাৎ সে অনুভব করল কে যেন তাকে ঠেলছে। নরেন চমকে চোখ মেলে চেয়ে দেখল যে মালতী মাথার কাছে বসে আছে। নরেন চুপি চুপি বলল, তুমি কি করছো? বাবা মা জানতে পারবেন যে। মালতী স্বাভাবিক সুরে বলল, তোমার ভয় নেই, ওরা কিচ্ছু জানতে পারবেন না। নরেন উঠে দেখল তার বাবা মা মরার মতো ঘুমোচ্ছে। তারা তখন পাশের ঘরে এলো। বলা বাহুল্য, মালতী রামবাবু ও তার স্ত্রীকে অজ্ঞান করে রেখেছিল। পরদিন সব শুনে তারা পাগলের মতো হয়ে গেলেন। নরেনও বুঝল তার আর নিস্তার নেই। আতঙ্কে দুশ্চিন্তায় তার শরীরের আর কিছু নেই। দেহ কঙ্কালসার, সব সময় বুক ধড়ফড় করে ওঠে, মাথা ঘোরে, বহু কষ্টে হাঁটে, এমনকি বসতেও কষ্ট হয়। সেও ভাবে এই অবস্থার চেয়ে মরে যাওয়াই ভালো। গ্রামের লোকরাও দুশ্চিন্তাগ্রস্ত। সকলের শেষ আশা সেই ওঝা। সেদিন ওই বিকেলে ওঝার আগমন হলো। সে ধীরভাবে আগাগোড়া সব শুনল। নরেনের শারীরিক অবস্থাও দেখল। তারপর বলল সে একবার নির্জনে বসে পুরো ব্যাপারটা ভাববে। এও বলল মেয়েটা যেভাবে নরেনকে গ্রাস করে বসে আছে তাতে তাকে ছাড়ান খুব শক্ত। এই বলে ওঝা একটা নির্জন গাছতলায় বসল। ঘন্টা 2 বাদে ওঝা ফিরে এসে বলল সে একটা উপায় বের করেছে, যদিও সেটা খুব বিপজ্জনক। সে বলতে লাগলো, আপনারা তো দেখেছেন নরেনের অবস্থা। এইভাবে চললে 1 মাসের মধ্যে ওর মৃত্যু নিশ্চিত। শুধু একটা উপায় আছে যাতে একে বাঁচানো যায়, কিন্তু সে উপায়ের আর একটা দিক আছে, সেটাও ভেবে দেখুন। আমার মতলব যদি সফল হয় তাহলে চিরকালের মতো নরেন প্রেতিনীর হাত থেকে রেহাই পাবে, কিন্তু অকৃতকার্য হইতো আজই ওর প্রাণ যাবে। এখন আপনারা ভেবে দেখুন, আপনারা ওর 1 মাসের মধ্যে নিশ্চিত মৃত্যু চান, না তাকে চিরতরে বিপদমুক্ত করতে চান? যদিও আজই এতে ওর প্রাণ যেতে পারে। ভেবে জবাব দিন আমাকে। রামবাবুর স্ত্রী দরজার আড়ালে থেকে সব শুনে কেঁদে উঠে বললেন, বাপরে, যাতে আজই আমার ছেলের প্রাণ যেতে পারে তাতে আমি কখনোই মত দেব না। রামবাবুও দ্বিধার মধ্যে পড়ে গেলেন। সবাই তাকে বোঝাতে লাগলো এভাবে চললে 1 মাসের মধ্যে ওর মৃত্যু তো নিশ্চিত। আমাদের ওঝার কথাই মেনে চলা উচিত। হয় আজই ও প্রেতিনীর হাত থেকে মুক্ত হবে, নয়তো ও মারা যাবে। শেষটায় সর্বসম্মতিক্রমে স্থির হলো ওঝার কথাই শোনা হবে। ওঝা বলল, আজ সন্ধে হয়ে গেছে, আজ আর কিছু হবে না। আর একটা রাত্রি নরেন এইভাবেই থাকুক, কাল এ ব্যাপারে হেস্তনেস্ত হবে। তবে এখানে নয়, যেখানে নরেনের সাথে তার প্রথম দেখা হয়েছিল সেখানে যেতে হবে। সে রাতে মালতী নরেনকে বলল, তোমায় আগেও বলেছি, এখনও বলছি, তোমায় আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না। তুমি আগে যেখানে ছিলে সেখানেই যাও। আমার এখানে আসতে কিছু কষ্ট হয়। নরেন বলে, তাই হবে, আমি কালই কল্যাণপুর ফিরে যাব। পরদিন কল্যাণপুরের জমিদার বাড়িতে রামবাবু, নরেন ও ওঝা উপস্থিত হলো। ওঝা জমিদার দেবেন্দ্রনাথ বাবুকে বিষয়টি বুঝিয়ে বলল।
আপনাকে কিছু সাহায্য করতে হবে। দেবেন্দ্রনাথ বাবু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। ওঝা বললেন, বেশি কিছু করতে হবে না, আপনি শুধু নরেনের ঘরটা খুব ভালো করে ফুল আর মালায় সাজিয়ে দিন, তক্তাপোষ সরিয়ে একটা খাট পেতে দিন। দেবেন্দ্রনাথ বাবু সেই ব্যবস্থাটাই করে দিলেন। রাত 10টায় ওঝা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেখানে ওঝা তার সমস্ত প্ল্যানটা তাকে খুলে বলে আর বুঝিয়ে বলল তাকে কি করতে হবে আর কি বলতে হবে। শেষকালে ওঝা বলল, তোমার জীবন এখন তোমার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার বুকে বল দেন। রাত্রি 12টার কিছু আগে ওঝা ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক রাত 12টায় মালতীর আগমন হলো। নরেন খুবই আগ্রহের সাথে তাকে ফুলমালায় সজ্জিত সাজানো খাটে বসতে বলল। মালতী আশ্চর্য হয়ে বলল, আজ এ কি ব্যাপার, এমন খাট, এত ফুলের মালা, এ কার জন্য? নরেন বলল, কেন, তোমার জন্য, আর তার পুরস্কার তো পেলাম। মালতী বলল, কি পেলে? নরেন বলল, কেন, কোনোদিনই যা করনি আজ তাই করেছ? এর আগে তো কোনোদিন দুবার আসনি। মালতী বলে, দুবার মানে কি, আমি আবার কখন এলাম? নরেন আশ্চর্য হয়ে বলল, এর মধ্যে ভুলে গেলে? তুমি রাত 10:30টায় এলে আর বললে যে আজ তুমি ফুলমালায় সাজানো খাটে দেখে আগেই এসেছো। আমার সঙ্গে ফুল নিয়ে কত কাড়াকাড়ি করলে, এই দেখে বিছানায় ছেঁড়া ফুল ছেঁড়া মালা পড়ে আছে। 15 মিনিট হলো তুমি গিয়েছ, এর মধ্যে ভুলে গেছো না রসিকতা করছো? নরেনের কথা শুনতে শুনতে মালতীর মুখের হাসি মিলিয়ে গেল। মুখ হলো অসম্ভব গম্ভীর, চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে লাগলো। ফুঁসতে লাগলো মালতী। সে ভাবল নিশ্চয় তার মতো কেউ নরেনের কাছে এসেছিল। মালতী বলল, তুমি আমার সঙ্গে প্রবঞ্চনা করছো না তো? তুমি আমায় ছুঁয়ে বলো আমি আগে একবার এসেছিলাম। নরেন সঙ্গে সঙ্গে তাই করল। মালতী আর কোনো কথা না বলে এক মনে ভাবতে লাগলো। মালতীর মুখের সৌন্দর্য গেছে মিলিয়ে, মুখ রাগে কালো হয়ে গেছে আর থমথম করছে। কিছুক্ষণ পর মালতী নরেনকে বলল যে এর আগে সে আসেনি, অন্য কেউ তার মতো এসেছিল। নরেন যেন কত দুঃখ আর ভয় পেয়েছে এইভাবে বলল, যদি তাই হয়ে থাকে তবে তুমি আমায় তার হাত থেকে বাঁচাও। আমার তোমাকেই ভালো লাগে আর তোমারই বন্ধুত্ব কামনা করি। যদি কেউ এভাবে আসে তাহলে আমি আর বাঁচব না। যে করে হোক তুমি আমায় এই ঘোর বিপদ থেকেও বাঁচাও। মালতী কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে বলল, এর এক উপায় আছে, কিন্তু তা কি তুমি পারবে? আমায় সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে? আমি কে তা তো জানো। এই গভীর রাত্রে আমার সঙ্গে তুমি এক জায়গায় যেতে পারো। নরেন বুঝল এতক্ষণে তার জীবনের সবচেয়ে সংকটময় সময় উপস্থিত হয়েছে। তার হাত পা ঠান্ডা হয়ে এলো এবং বুকের ভেতর কেমন করতে লাগলো। সে কষ্টে হেসে বলল, তোমার সঙ্গে যাব তাতে ভয়টা কি, কিন্তু তুমি কি করতে চাও বুঝিয়ে বলো। মালতী বলল, এখান থেকে 2 মাইল উত্তরে যে জঙ্গলটা আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় একরকম লতা আছে, সেই লতার শেকড় তোমায় আনতে হবে। নরেন বলল, তা তুমি কেন নিজেই নিয়ে এসো না? তুমি তো সব জায়গায় যেতে পারো। বাইরে কি ভীষণ মেঘ করেছে দেখো। তুমি তো জানো আমার হাঁটতে এখন কত কষ্ট হয়।
মালতী বলল, আমি যদি আনতে পারতাম তাহলে তোমায় কষ্ট দেই? আমি সে লতা গাছের কাছেও যেতে পারি না। তোমাকে সে শেকড় আনতে হবে। সেই শেকড় দিনরাত তোমার হাতে বেঁধে রাখতে হবে। ঠিক রাত 12টায় সে শেকড় খুলে অন্য ঘরে তফাত করে রেখে আসবে, আর রাত 2টোয় আমি চলে গেলে আবার পরে থাকবে। তাহলে কেউ তোমার কাছে আসতে পারবে না। নরেন কিছু বলল না এবং তারা দুজন ঘর থেকে উঠোনে নামল। ক্রমে উঠোনের বাইরে এসে গ্রামের উত্তর দিকে যেতে লাগলো। আকাশ গভীর মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। পল্লী পথ জনহীন। নরেনের সঙ্গে কেবল মালতী। সে মানুষ নয় তা নরেন জানে। শুধু তাই নয়, নরেন দুর্বল বলে মালতী তার হাত ধরে আছে। মালতী তাকে বলল, এখন তুমি বেশি পরিশ্রম করো না, তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো। মনে রেখো, আসবার সময় আমি তোমার কাছে থাকতে পারবো না, তোমার নিজেকেই আসতে হবে। এইভাবে তারা দুজনে যাচ্ছে। গ্রাম্য পথ ছেড়ে তারা ধান ক্ষেতের দিকে গেল এবং সরোয়ালের উপর দিয়ে যেতে লাগলো। গভীর অন্ধকারের মধ্যে মধ্যে বিদ্যুতের আলোয় নরেন পথ দেখতে পাচ্ছে। অন্য সময় সম্পূর্ণ মালতীর উপর নির্ভরশীল। ক্রমে তারা নদীর ধারে পৌঁছালো। সামনেই শ্মশান, যার নাম কালাপেড়ের দেয়াল। কোটি তেঁতুল গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। নির্জন স্থান। নরেনের বুক সবলে স্পন্দিত হতে লাগল, কিন্তু ওঝার কথা তখন তার কানে বাজছে। নরেন, তোমার জীবন তোমার হাতে। ভূতনাথকে স্মরণ করবে, কোনো ভয় নেই। এইবার জঙ্গল আরম্ভ হলো। এখন আর পথ নেই। ট্রেতিনি যেখানে নিয়ে যাচ্ছে, মানুষ সেদিকে যাচ্ছে। একটু পরে ডান দিকে একটা বড় অস্বচ্ছ গাছ দেখা গেল। মালতী নরেনকে ছেড়ে দিয়ে বলল, ওই গাছটার ওপারে আগাছার জঙ্গল আছে, সেখানে গোটাকতক লতানে গাছ আছে। তারই একটা শেকড় শুদ্ধ তুলে নিয়ে এসো, তোমায় একলাই যেতে হবে। প্রেতিনীর নির্দেশ মতো নরেন সেদিকে এগিয়ে গেল এবং সেখানে কয়েকটা লতানে গাছ দেখতে পেল। মূল শুদ্ধ একটা লতানে গাছ তুলে এনে নরেন পূর্বস্থানে এসে মালতীকে আর সেখানে দেখতে পেল না। সভয়ে ডাকল, মালতী। প্রায় 50 হাত দূর থেকে মালতী জবাব দিল, আমি এখানে। এখন তো মেঘ কিছুটা কেটে গেছে, অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদা কাপড় তো তুমি দেখতে পারছো। আমি এগিয়ে যাচ্ছি, তুমি পেছন পেছন এসো। নরেন দ্রুত পদে মালতীর দিকে এগিয়ে গিয়ে বলল, আগে তুমি শেকড়টা দেখো তো ঠিক জিনিস এনেছি কিনা। মালতী সঙ্গে সঙ্গে দূরে সরে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক জিনিসই এনেছো। তুমি আমার এত কাছে এসো না। মালতী এগিয়ে যাচ্ছে আর 50 হাত পিছু পিছু নরেন আসছে। আবার সেই নদীর ধার, সেই কালাপেড়ার দেয়াল, সেই সরু আলের রাস্তা। আবছা আলোয় নরেন মালতীকে দেখতে পারছে। ক্রমে গ্রাম্য পথ এসে অবশেষে বাড়ি। মালতী চেঁচিয়ে বলল, তুমি শেকড়টা অন্য ঘরে রেখে এসো, এখনো 2টো বাজতে আধ ঘন্টা দেরি আছে। নরেনের ওঝার কথা মনে পড়ল। পরিত্রাণের উপায় পেল, এক মুহূর্তের জন্য তা ত্যাগ করবে না। তাই নরেন বলল, আজ আমি বড় ক্লান্ত, আজ যাও, কাল এসো। মালতী বলল, বেশ তাই হোক, এখন শেকড়টা হাতে বেঁধে ফেলো।
কাল রাত 12টার সময় আবার খুলে রেখো। নরেন বাড়িতে পৌঁছে জমিদার বাড়ির বৈঠকখানায় গেল। সেখানে ওঝা জমিদার বাবু নরেনের বাবা গভীর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে বসেছিলেন। নরেনকে দেখে তারা আনন্দে কলরব করে উঠলেন। ওঝা জিজ্ঞাসা করল, ওষুধ পেয়েছ? কি জিনিস পেলে দেখি? নরেন শেকড় শুদ্ধ লতাটিকে ওঝাকে দেখিয়ে মালতী তাকে যা যা বলেছে সব বলল। ওঝা বলল, আর ভয় নেই, জয় ভোলানাথ। সেই রাত্রেই এক বালার ভেতর সেই শেকড় রেখে নরেনের বাহুতে মক্ষম করে বেঁধে দেওয়া হলো। সে এমন বজ্রবাঁধন যে নরেন শত চেষ্টা করলেও অন্যের সাহায্যে ছাড়া সেটি খুলতে পারবে না। এই বালা ওঝাই সঙ্গে এনেছিল, আর এর গঠনও বিশেষ ধরনের। নরেনকে বালা পরিয়ে ওঝা বলল, এখন দিন কতক রোজ রাত্রে আসবে, অনুনয় বিনয় করবে, এমনকি ভয়ও দেখাবে। কিন্তু এই বালাই তোমার ইষ্টকবচ। সে যাই বলুক আর যাই করুক, তুমি প্রাণান্তেও এই বালা খোলার চেষ্টা করবে না। ওঝা যা বলেছিল তাই হলো। পরদিন রাতে নরেন দরজা বন্ধ করে শুয়ে আছে, আর মালতী ঘরের বাইরে থেকে তাকে শিকড়টা খুলে ফেলার জন্য অনুনয় করছে। আজ আর সে বন্ধ দরজার মধ্যে দিয়ে ঘরে আসতে পারল না। নরেন মালতীর কথার কোনো জবাব দিল না। প্রথম 2-3 রাত অনুনয় বিনয় চলল, তারপর ভয় প্রদর্শন। আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব, কেউ তোমায় বাঁচাতে পারবে না। নরেন তবুও নিরুত্তর। এই উপদ্রব 8-10 দিন চলেছিল। তারপর মালতী আর আসেনি। নরেন তার বাবার সাথে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদর যত্নে শিগগিরই সে দৈহিক আর মানসিকভাবে সুস্থ হয়ে উঠল। নরেনের আনন্দ তার মা বাবার আনন্দ, জমিদার ও তার পরিবারবর্গের আনন্দ, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের আনন্দ, আর সর্বোপরি আনন্দ হচ্ছে ওঝার। শুধু যে সে একটা অমূল্য জীবন রক্ষা করেছে তাই নয়, সকলের কৃতজ্ঞতাভাজনও হয়েছে। তো এই ছিল আজকে আমার কালেক্ট করা একটি ঘটনা। যদি প্রচারের উপযোগী হয় তাহলে অবশ্যই প্রচার করবেন, তাহলে আমি এরকম আরও কালেক্টেড ঘটনা নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বলে বিদায় নিচ্ছি। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। মোকশেদ ভাই, কি বলবো ভাই, এই ঘটনা নিয়ে বলার কোনো ভাষা আমার কাছে নেই ভাই। এত সুন্দর এবং অসাধারণ ঘটনা হতে পারে তা আমি কখনো ভাবতেই পারিনি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোকশেদ ভাই, এত সুন্দর একটি অসাধারণ ঘটনা আমাদের মাঝে হাজির করার জন্য। মোকশেদ ভাই, আপনার কাছে একটি হাতজোড় রিকোয়েস্ট রইল, এমন ঘটনা যদি ভাই আরও থাকে আপনার কাছে অবশ্যই ভাই আমাদের পাঠিয়ে দিবেন। আর বিশেষ করে এটি যেহেতু আপনারই প্ল্যাটফর্ম, সুতরাং এরকম ঘটনা কিন্তু মোকশেদ ভাই আমি আরও পড়তে চাই। আমি এমন ঘটনা দর্শক শ্রোতাদের মাঝে আরও আনতে চাই। আজকের ঘটনাটি পড়ে ভাই আমার আর কি মন প্রাণ একদম আর কি ভাই ঠান্ডা হয়ে গিয়েছে। এত সুন্দর এবং অসাধারণ ঘটনা হতে পারে আমি কখনো কল্পনাই করিনি। এক কথায় ভাই বলতে পারি অসাধারণ। এই ঘটনা নিয়ে যতই বলবো ততই কম হবে ভাই। তো মোকশেদ ভাই, আশা করি সামনে এমন আরও ঘটনা নিয়ে আপনি হাজির হবেন। তো দর্শক শ্রোতা, আজ আপনারা মোকশেদ ভাইয়ের এই অসাধারণ ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে, আপনাদের মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অবশেষে সকলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দেশ বিদেশে সকল ভাই বোনদের মাঝে আপনাদের প্রাণের ভূত আড্ডাকে ছড়িয়ে দিবেন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আরিফ বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এত সময় আমি আরিফ আপনাদের মাঝে কথা বলছিলাম।